আসসালামু আলাইকুম। এনআইভিএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আমি সাইমা রাফিজা, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব সুখ কবিতার সৃজনশীল প্রশ্ন এবং উত্তর। শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য পাঠ নম্বর থাকছে 15 এবং বাড়ির কাজ থাকবে 14। আজকে তোমাদের জন্য পাঠ নম্বর থাকছে 15 এবং বাড়ির কাজ থাকবে 14। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাই। সৃজনশীল আলোচনার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে অবশ্যই উদ্দীপকটা করে নিতে হবে। আলিম ও জামিল দুই ভাই প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন। বাড়ি গাড়ি সবই করেছেন, নিজের সুখের সকল ব্যবস্থাই করেছেন। অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়েই ব্যস্ত নন, পরিবার ও পাড়া প্রতিবেশীর সুখে দুঃখে তিনি এগিয়ে যান, অন্যের উপকার করার সুযোগ পেলে সুখী হন। ক নম্বর প্রশ্ন, অবনী শব্দের অর্থ কী? খ নম্বর, সংসারকে সমরাঙ্গন বলা হয়েছে কেন? গ নম্বর, উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো। ঘ নম্বর, আলিমের সুখ প্রকৃত সুখ নয়, সুখ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। তাহলে ক নম্বরের উত্তর হচ্ছে অবনী শব্দের অর্থ কী? অবনী শব্দের অর্থ হলো পৃথিবী। খ নম্বর, সংসারকে সমরাঙ্গন বলা হয়েছে কেন? সংসারকে সমরাঙ্গন বলতে মূলত পৃথিবীকে বোঝানো হয়েছে। এই পৃথিবী হলো বিরাট যুদ্ধক্ষেত্র। মূলত জীবনে অনেক সমস্যা আসে, আর এ কারণে একে যুদ্ধক্ষেত্র বলা হয়েছে। নানা সমস্যার মাঝে নিজেকে ধরে রাখা এবং অন্যের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার মাঝে রয়েছে প্রকৃত সুখ। যে পৃথিবীতে এবং জীবনের সব বাধা উপেক্ষা করতে পারবে সেই হবে জয়ী। মূলত পৃথিবীর কঠিন বাস্তবতা বোঝাতেই সংসারকে সমরাঙ্গন বলা হয়েছে। এবার গ নম্বর, উদ্দীপকের জামিল সুখ কবিতার বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো। উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হওয়ার জন্য পরের কারণে নিজের স্বার্থ বলি দেওয়ার প্রক্রিয়াটি অনুসরণ করেছে। আমরা সবসময় নিজের সুখের কথা প্রথমে ভাবি, পরে অন্যদের কথা ভাবি, কিন্তু প্রকৃতপক্ষে নিজের সুখের কথা ভাবার পাশাপাশি অন্যের সুখের কথাও আমাদের ভাবা উচিত, কারণ সবাই মিলে একসাথে সুখী হতে পারলে সুন্দর হয়ে উঠবে সমাজ। উদ্দীপকে জামিল নিজের সুখের সাথে সাথে অন্যের সুখের কথাও ভেবেছে। সে তার পরিবার ও পাড়া প্রতিবেশীর সুখ নিয়ে চিন্তা করে যতটা নিজের জন্য করে। শুধু তাই নয়, অন্যকে সুখী করার মাঝে তিনি নিজের সুখ খুঁজে পান। সুখ কবিতায় কবি বলেছেন, শুধু নিজের সুখের কথা চিন্তা না করে আমাদের আশেপাশের মানুষজনের সুখের কথাও ভাবতে হবে, কারণ নিজের সুখের মাঝে প্রকৃত সুখ নেই, বরং অন্যের সুখ নিয়ে ভাবার মাঝে প্রকৃত সুখ রয়েছে। কবি অন্যের জন্য নিজের স্বার্থকে বলে দিতে বলেছেন। উদ্দীপকের জামিল সুখ কবিতার এই প্রক্রিয়াটি অনুসরণ করেছে। অর্থাৎ সুখ কবিতার মধ্যে যেটা কবি বলেছেন যে সবসময় নিজের সুখের কথা চিন্তা না করে অন্যের সুখের কথা চিন্তা করতে হয়, তাহলে প্রকৃত সুখ পাওয়া যায়। সুখ কবিতার মধ্যে এই কথাটি বলা হয়েছে এবং উদ্দীপকের জামিল কিন্তু সুখ কবিতার এই প্রক্রিয়াটি অনুসরণ করেছে। এরপরে ঘ নম্বর, আলিমের সুখ প্রকৃত সুখ নয়, সুখ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। আলিমের সুখ প্রকৃত সুখ নয়, মন্তব্যটি যথার্থ। আমাদের চারপাশে অনেক ধরনের মানুষ আছে, আমাদের মাঝে কেউ সুখী আবার কেউ অসুখী নয়। তাই আমাদের উচিত এদের মাঝে কেউ সুখী আবার কেউ সুখী নয়। তাই আমাদের উচিত নিজেদের সুখের কথা চিন্তা করার পাশাপাশি অন্যের সুখের কথাও চিন্তা করা, আর এর মাঝেই রয়েছে প্রকৃত সুখ। উদ্দীপকের আলিম শুধু নিজের সুখের কথা ভেবেছে। সে বিদেশ থেকে অনেক টাকা পয়সা রোজগার করে শুধু নিজের সুখের জন্য, অন্যের সুখের কথা সে একবারও ভাবেনি। সুখ কবিতায় কবি বলেছেন, নিজের সুখের মাঝে প্রকৃত সুখ নেই, বরং যে সবসময় নিজের সুখ নিয়ে চিন্তা করে ও কাঁদে তার জীবনে কখনোই প্রকৃত সুখ আসে না। নিজের সুখ নিয়ে চিন্তা করলে দুঃখ আরও বাড়ে। উদ্দীপকের আলিম কেবল নিজের সুখের কথা ভেবেছে। সুখ কবিতায় কবি বলেছেন যে নিজের সুখের কথা চিন্তা করে সে কখনোই প্রকৃত সুখী নয়। তাই সুখ কবিতার আলোকে বলা যায় আলিমের সুখ প্রকৃত সুখ নয়। যে নিজের সুখের কথা চিন্তা করে সে কখনোই প্রকৃত সুখী হতে পারে না, এরকম কথাটা বলা হয়েছে সুখ কবিতায়। এবং উদ্দীপকের আলিমের মাঝে দেখা গেছে যে সে সবসময় নিজের সুখের কথা ভেবেছে, এই কারণে বাড়ি গাড়ি সব কিছু করেছে, সে অন্যের সুখের কথা ভাবেনি। তাহলে উদ্দীপকের আলিমের এই সুখকে প্রকৃত সুখ বলা যায় না, সেটি আমরা আমাদের সুখ কবিতার আলোকে বলতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আজকের এই আলোচনা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের জন্য 14 নম্বর বাড়ির কাজ হিসেবে থাকছে সুখ কবিতার অনুশীলনীতে যে 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি আছে সেটি। সুখ কবিতার মধ্যে অনুশীলনীতে আমরা 2টো সৃজনশীল প্রশ্ন দেখতে পাই, তার মধ্যে 1 নম্বরটি আমি আলোচনা করেছি, আর তোমাদের জন্য 2 নম্বরটি বাড়ির কাজ হিসেবে থাকছে, সেটি হচ্ছে 14 নম্বর বাড়ির কাজ। তাহলে 14 নম্বর বাড়ির কাজটি করে তোমরা 29 তারিখের মধ্যে স্কুলে সাবমিট করবে। 14 নম্বর বাড়ির কাজটি করে তোমরা 29 তারিখের মধ্যে স্কুলে সাবমিট করবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।